this computer. টাইটেল হলো থিওরি প্রোডাকশন, মানে উৎপাদন তত্ত্ব। প্রথম ফাংশন কি, ফাংশন হলো প্রোডাক্ট ফাংশন। মাঝে মাঝে ডিসকানেক্ট হয়। মাহির, স্যার। ওকে। যেমন এখানে একটা উৎপাদন অপেক্ষকের কথা বললাম, কিউ ইকুয়াল টু ফাংশন অফ কে অ্যান্ড এল। কিউ দ্বারা মোট উৎপাদন বোঝানো হয়, কে হলো ক্যাপিটাল, এল হলো লেবার। তাহলে তা দ্বারা কি বুঝলাম আমরা? মোট উৎপাদন নির্ভর করে মূলধন এবং শ্রমের নিয়োগের উপর। আরো অনেক কারণ থাকতে পারে, কিন্তু আমরা সিম্পলিফাই করার জন্য কেবল মাত্র দুইটা উপকরণ চিন্তা করলাম, ক্যাপিটাল আর একটা হলো লেবার। এ পর্যন্ত বুঝেছো? তাহলে এটা কি দেখে? এটা একটি প্রোডাকশন ফাংশন। যে প্রোডাকশন ফাংশনের লেফট হ্যান্ডে আছে কোয়ান্টিটি অফ আউটপুট, আর রাইট হ্যান্ড সাইডে আছে ক্যাপিটাল এবং লেবার। পড়বা কিভাবে? কোয়ান্টিটি ইজ এ ফাংশন অফ ক্যাপিটাল অ্যান্ড লেবার, অর্থাৎ মোট উৎপাদন নির্ভর করে মূলধন এবং শ্রমের নিয়োগের উপর। এটি উৎপাদন অপেক্ষক বা প্রোডাকশন ফাংশন। এক্সাম্পল দিলাম, কে এল স্কয়ার একটি প্রোডাকশন ফাংশন। কখনো এরকম হয়, কিউ ইকুয়াল টু কে এল স্কয়ার প্রোডাকশন ফাংশন। এই প্রোডাকশন ফাংশনে কে আপনাকে তো শুনতে পাচ্ছি না। এখন কি শুনছো স্যার মাহির? মাত্র শোনা শুরু করলাম স্যার এখন। হ্যাঁ, ঠিক আছে, আমি এতক্ষণ বলিনি, আমি বুঝতে পারছিলাম যে এখানে সমস্যা, তাই আমি বলিনি। একটি প্রোডাকশন ফাংশন কিউ ইকুয়াল টু কে এল স্কয়ার, কে হলো ক্যাপিটাল, এল হলো লেবার। তাহলে আমি যদি মনে করলাম ক্যাপিটালের পরিমাণ 2 তে ফিক্সড, লেবারের পরিমাণ 0 হলে আউটপুট কত বলতো? 0। লেবার 1 হলে আউটপুট কত বলতে পারো বলতো? লেবার যদি 1 ইউনিট হয় আউটপুট কত হবে এই ফাংশন অনুযায়ী? বলতে হবে তোমাদেরকে, তোমরা না বললে আমি তো এনকারেজড ফিল করব না, কারণ অনলাইন ক্লাসের 2 হবে মূল, স্যার। হ্যাঁ, কারণ ক্যাপিটাল হলো 2, এল যদি 1 বসে 1 স্কোয়ার মানে 1 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে 2। তারপর লেবার যদি 2 হয় তখন আউটপুট কত হবে? 2 স্কোয়ার মানে 4 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে 8। এভাবে বিভিন্ন আউটপুটের পরিমাণ যথাক্রমে 0, 2, 8, 18। এই যে আউটপুট উৎপাদনের পরিমাণগুলো পেলাম, এটাকে বলা হয় টোটাল প্রোডাক্ট অফ লেবার, টোটাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার, শ্রমের মোট উৎপাদন। কেন বলে এটাকে টোটাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার? কারণ ক্যাপিটাল ফিক্সড অবস্থায় নির্দিষ্ট পরিমাণ লেবার ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায়। ক্যাপিটাল 2 তে ফিক্সড, 3 ইউনিট লেবার নিয়োগ করে প্রাপ্ত উৎপাদন হলো 18।
এটি হলো টোটাল প্রোডাক্ট অফ লেবার। ক্যাপিটাল টুতে ফিক্সড, 2 ইউনিট লেবার নিয়োগ করে প্রাপ্ত আউটপুট হলো 8। এটা হলো টোটাল প্রোডাক্ট অফ লেবার। এবার অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবার, মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার ইত্যাদি হিসাব করতে পারবো আমরা। আসলে অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবার কাকে বলে সেটা নিয়ে বলি। টোটাল প্রোডাক্টের একটা শেপ ডায়াগ্রাম আঁকা হয়েছে, দেখো। হরাইজন্টাল এক্সিসে ভূমি অক্ষে লেবার পরিমাপ করলাম, আর লম্ব অক্ষে টোটাল প্রোডাক্ট অফ লেবার পরিমাপ করলাম। ক্যাপিটাল কোথাও পরিমাপ করা হয়নি, তার মানে ক্যাপিটাল ফিক্সড। তাহলে ক্যাপিটাল ফিক্সড অবস্থায় যদি লেবারের পরিমাণ বাড়াতে থাকি, তাহলে প্রথম দিকে টোটাল প্রোডাকশন ইনক্রিজিং রেটে বাড়ে, যে কারণে রেখাটা দেখতে কনভেক্স হয়। এই 0 থেকে L1 পর্যন্ত লেবার নিয়োগ, এই রেঞ্জে লেবার নিয়োগ বাড়ানোর সাথে সাথে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ছে, ইনক্রিজিং রেটে বাড়ছে, এ কারণে রেখাটা কনভেক্স। এরপরে যখন লেবার নিয়োগ আরো বাড়ায় ক্যাপিটাল ফিক্সড রেখে, তখন মোট উৎপাদন বাড়ে, তবে ডিক্রিজিং রেটে বাড়ে। এরপর বাড়তে বাড়তে লেবার যতক্ষণ পর্যন্ত L2, ততক্ষণ পর্যন্ত টোটাল প্রোডাকশন বাড়ে। তবে এ পয়েন্টের পরে তথা L1 এর পরে টোটাল প্রোডাকশন বাড়ে ডিক্রিজিং রেটে। কিন্তু লেবার যদি L2 অতিক্রম করে যায়, L2 যখন অতিক্রম করে, তখন লেবার আরো বাড়ালে টোটাল প্রোডাকশন কমে। এটা পিছনে কোনো কারণটা কি হতে পারে? লেবার আমি বাড়াচ্ছি কিন্তু টোটাল প্রোডাকশন কমে গেল। কেউ বলতে পারো? তোমরা দেখি অনলাইনে কেমন বোঝো আমার পড়া, অফলাইনে তো আমি খেয়াল করেছি অনেক ভালো বোঝা। লেবার L2 অতিক্রম করলে পরে টোটাল প্রোডাকশন কমে যায়, কেন এমনটা হতে পারে? আমার প্রশ্ন শুনেছো কেউ? ক্যাপিটাল কম থাকলে। হ্যাঁ, ক্যাপিটাল ফিক্সড, ভেরি গুড, সঠিক বলেছো। ক্যাপিটাল ফিক্সড। তো ক্যাপিটাল ফিক্সড অবস্থায় লেবার যদি এত বেশি বাড়ানো হয়, তখন টোটাল প্রোডাকশন কমে যেতে পারে। কারণ কি? কারণ লেবাররা প্রডিউস করার জন্য, উৎপাদন কাজ করার জন্য তাদের হাতে এনাফ ক্যাপিটাল ইকুইপমেন্টস থাকে না, সেজন্য টোটাল প্রোডাকশনটা কমে যায়। তাহলে টোটাল প্রোডাকশন রেখার 3টা ফিচার বলেছি। হ্যাঁ, তোমাদেরকে বলতে হবে ফিচার 3টা কি কি। প্রথম দিকে লেবার নিয়োগ বাড়ালে টোটাল প্রোডাকশন ইনক্রিজিং রেটে বাড়ে, চিত্রে L1 পর্যন্ত সেটা। এরপর লেবার নিয়োগ যদি আরো বাড়ানো হয়, তখন টোটাল প্রোডাকশন ডিক্রিজিং রেটে বাড়ে, বাড়তে বাড়তে সর্বোচ্চ হয় L2 তে গিয়ে লেবার। এরপর যদি লেবার আরো বাড়ে, তখন টোটাল প্রোডাকশন কমে, যার ফলে টোটাল প্রোডাকশন রেখাটা প্রথম দিকে ঊর্ধ্বগামী, তারপরে নিম্নগামী। ঊর্ধ্বগামীতে দু ধরনের কার্ভেচার, প্রথম দিকে কনভেক্স, তারপরে কনকেভ। কনভেক্স যতক্ষণ পর্যন্ত মোট উৎপাদন ইনক্রিজিং রেটে বাড়ে, ততক্ষণ কনভেক্স। এরপরে যখন মোট উৎপাদন ডিক্রিজিং রেটে বাড়ে, তখন কনকেভ। তারপর লেবার যখন L2 ক্রস করে, তখন টোটাল প্রোডাকশন কমে, রেখাটা ডাউনওয়ার্ড। ওকে, আর বলবো না। এবার অ্যাভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট নিয়ে কথা বলবো। অ্যাভারেজ প্রোডাক্ট কাকে বলে? উত্তর হলো টোটাল প্রোডাক্ট পার ইউনিট অফ লেবার ইজ কল্ড অ্যাভারেজ প্রোডাক্ট। বুঝেছ? টোটাল প্রোডাক্ট পার ইউনিট অফ লেবার, দ্যাট ইজ কল্ড অ্যাভারেজ প্রোডাক্ট। যেমন 5 একক লেবার নিয়োগ করে 65 ইউনিট আউটপুট প্রডিউস করলাম, তাহলে অ্যাভারেজে কতটুকু আউটপুট প্রডিউস করেছো? যেমন 65 ইউনিট আউটপুট প্রডিউস করলাম 5 ইউনিট লেবার ব্যবহার করে, তাহলে অ্যাভারেজে প্রোডাক্ট কত? 13। 5 ইউনিট লেবার প্রডিউস করে 65 ইউনিট আউটপুট প্রডিউস করলাম, তাহলে অ্যাভারেজে প্রোডাক্ট হলো 13। কিভাবে পেয়েছো? টোটাল প্রোডাক্টকে লেবারের পরিমাণ দিয়ে ভাগ করে অ্যাভারেজ প্রোডাক্ট পাওয়া যায়।
মাহির বলো তো এভারেজ প্রোডাক্ট কিভাবে পাই? টোটাল প্রোডাক্ট পারানিকে লেবার দিয়ে ভাগ দিয়ে দেন। হ্যাঁ, এবং খুবই সহজ একটা ধারণা। এবার মার্জিনাল প্রোডাক্ট সম্পর্কে বলবো। এটা যে এভারেজ প্রোডাক্টের শেপটা সম্পর্কে একটু বলে রাখি। এটি, এই যে ডায়াগ্রামটা আছে, এটা বোঝানোর জন্য একটু বোর্ড দরকার, অর্থাৎ খুব ফিজিক্যাল ক্লাসরুম দরকার, ইন পার্সন কমিউনিকেশন দরকার হয়। আমি সেজন্য এটা স্কিপ করে গিয়ে তোমাদেরকে শুধুমাত্র ফাইনালি যে এভারেজ প্রোডাক্ট রেখাটা দেখতে কেমন হবে তাই জানিয়ে গেলাম। এভারেজ প্রোডাক্ট রেখাটা দেখতে হিল শেপড, মানে ইনভার্টেড ইউ শেপড, প্রথম দিকে বাড়ে তারপরে কমে। এটা হলো এভারেজ প্রোডাক্টের শেপ। এভারেজ প্রোডাক্ট রেখা দেখতে কেমন? ইনভার্টেড ইউ শেপড, অর্থাৎ প্রথম দিকে এভারেজ প্রোডাক্ট বাড়ে, তারপরে এভারেজ প্রোডাক্ট কমে। তো আমরা ভার্টিক্যাল এক্সিসে এভারেজ প্রোডাক্ট দেখালাম, আর হরাইজন্টাল এক্সিসে লেবারের পরিমাণ দেখালাম। তো এই পয়েন্ট পর্যন্ত লেবার বাড়ার সাথে সাথে এভারেজ প্রোডাকশন বেড়েছে, এই পয়েন্ট পর্যন্ত। এরপর যদি লেবার আরো বাড়ানো হয় তখন এভারেজ প্রোডাকশন কমে, যার ফলে এভারেজ প্রোডাক্ট রেখাটা ডাউনওয়ার্ড হয়। তাহলে এভারেজ প্রোডাক্ট রেখা প্রথম দিকে আপওয়ার্ড তারপর ডাউনওয়ার্ড, তাৎপর্য কি? প্রথম দিকে এভারেজ প্রোডাকশন বাড়ে তারপরে কমে। আচ্ছা, মার্জিনাল প্রোডাক্ট কাকে বলে? তোমরা অনুমান করতে পারবা, যেহেতু ইতিমধ্যে মার্জিনাল অনেক কথা বলা হয়েছে। লেবার এক ইউনিট চেঞ্জ হলে টোটাল প্রোডাক্টের যে চেঞ্জ তাকে বলা হয় মার্জিনাল প্রোডাক্ট। বলো মার্জিনাল প্রোডাক্ট কাকে বলে? লেবার এক ইউনিট চেঞ্জ হলে টোটাল প্রোডাক্টের যে চেঞ্জ তাকে বলা হয় মার্জিনাল প্রোডাক্ট। তার মানে মার্জিনাল প্রোডাক্ট হলো ডিকিউ বাই ডিএল। লেবারের মধ্যে এক ইউনিট চেঞ্জ হলে টোটাল প্রোডাক্টের যে চেঞ্জ তাকে বলা হয় মার্জিনাল প্রোডাক্ট। আমি জানি না কোনো ইয়ে দিয়েছে কিনা, একটা গাণিতিক একটা এক্সাম্পল দিলে ভালো হতো মার্জিনাল প্রোডাক্টে। মনে করো ওই শুরুর দিকে চলে যায়, এখানে আসো। লেবার যখন জিরো তখন টোটাল প্রোডাক্ট জিরো, লেবার যখন ওয়ান তখন টোটাল প্রোডাক্ট টু। তাহলে মার্জিনাল প্রোডাক্ট কত? টু। সঠিক। এখান থেকে দেখো, লেবার যখন জিরো টোটাল প্রোডাক্ট জিরো, লেবার যখন ওয়ান তখন টোটাল প্রোডাক্ট টু। তাহলে মার্জিনাল প্রোডাক্ট কত? এই টু। অতিরিক্ত এক ইউনিট লেবার থেকে প্রাপ্ত উৎপাদন। লেবার যখন ওয়ান থেকে আবার টু, চেঞ্জ কত? টোটাল প্রোডাক্টের চেঞ্জ কত বলো তো? বলো, কেউ না কেউ বলো। Sir, change 6. সিক্স। এটাই হলো মার্জিনাল প্রোডাক্ট। তোমরা না বললে আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝছো। লেবার এক থেকে দুই করলে টোটাল প্রোডাক্ট দুই থেকে আট হলো, তাহলে চেঞ্জ কত? সিক্স। এই সিক্সটাই হলো মার্জিনাল প্রোডাক্ট। এরপরে মার্জিনাল প্রোডাক্ট দুই থেকে তিন, এদিকে আট থেকে 18, তাহলে এরপরে মার্জিনাল প্রোডাক্ট হলো 10। এরকম করে মার্জিনাল প্রোডাক্ট হিসাব করতে হয়, অর্থাৎ টোটাল প্রোডাক্টের ডেরিভেটিভ, দ্যাট ইজ মার্জিনাল প্রোডাক্ট। এরপরে মার্জিনাল প্রোডাক্টের শেপও। আচ্ছা, টোটাল প্রোডাক্টের ডেরিভেটিভ যেহেতু মার্জিনাল প্রোডাক্ট, তাহলে তুমি এই ডায়াগ্রামটা বুঝতে পারবা। শুরুর দিকে বলেছিলাম টোটাল প্রোডাক্ট রেখাটা প্রথম দিকে কনভেক্স হয়, আর একটা রেখা কনভেক্স হওয়া তাৎপর্য হলো তার স্লোপ ক্রমান্বয়ে বাড়ে। আর টোটাল প্রোডাক্টের স্লোপই হলো মার্জিনাল প্রোডাক্ট। তার মানে মার্জিনাল প্রোডাক্ট ক্রমান্বয়ে বাড়ছে বাড়ছে বাড়ছে, এতটুকু। এরপর টোটাল প্রোডাক্টের যখন কনকেভ হয় রেখাটা, তার মানে টোটাল প্রোডাক্ট যখন ডিক্রিজিং রেটে বাড়ে, তখন মার্জিনাল প্রোডাক্ট কমে, কারণ তখন টোটাল প্রোডাক্টের স্লোপ আস্তে আস্তে কমতে থাকে। এই পয়েন্টের স্লোপ আর একটু কম, এরপরে পয়েন্টের স্লোপ আরো কম। এইখানে স্লোপ কত? আমার মাউসটা যেখানে আছে, বলতো এখানে টোটাল প্রোডাক্টের স্লোপ কত? No. জিরো। এই কারণে মার্জিনাল প্রোডাক্ট জিরো। এরপর ডান দিকে গেলে, আরো ডানে গেলে টোটাল প্রোডাক্টের স্লোপ নেগেটিভ, তাই মার্জিনাল প্রোডাক্ট নেগেটিভ। তাই মার্জিনাল প্রোডাক্টের রেখাটা নিচের দিকে নেমে যায়। এই হলো মার্জিনাল প্রোডাক্ট কার্ভ। তাহলে মার্জিনাল প্রোডাক্ট কার্ভটাও দেখতে কেমন? হিল শেপড। কিন্তু দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক এখন তোমাদেরকে আমি শেখাবো। উম, আগে অ্যাভারেজ প্রোডাক্ট কাকে বলে জানো, মার্জিনাল প্রোডাক্ট কাকে বলে সেটাও জানো। এই দুটো জানো, সেটি অনুমান করে এখন আমি এই দুটোর মধ্যে সম্পর্ক পড়াবো। দুটোই দেখতে ইউ শেপড। এই দুটোর মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন অ্যাভারেজ প্রোডাক্ট এন্ড মার্জিনাল প্রোডাক্ট।
দেখো, তোমাদেরকে আমি তিনটা পয়েন্ট লিখে দেখো আগে। মার্জিনাল প্রোডাক্ট যদি অ্যাভারেজ প্রোডাক্টের চেয়ে বেশি হয় তাহলে অ্যাভারেজে প্রোডাকশন বৃদ্ধি পায়। মার্জিনাল প্রোডাক্টের পরিমাণ যদি অ্যাভারেজ প্রোডাক্টের চেয়ে বেশি হয় তাহলে অ্যাভারেজে প্রোডাকশন বৃদ্ধি পায়। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো অ্যাভারেজ প্রোডাক্ট বৃদ্ধি পেতে পেতে যেখানে ম্যাক্সিমাম সেখানে অ্যাভারেজ এবং মার্জিনাল সমান। এরপরে মার্জিনালের পরিমাণ যদি অ্যাভারেজের চেয়ে কম হয় তাহলে অ্যাভারেজ কমে যায়। এটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল ব্যবহার করে থাকি। ক্রিকেট খেলা এক্সাম্পল বলো, তোমার পরীক্ষার ফলাফলের এক্সাম্পল বলো, যে কোনো একটা বলতে পারো অ্যাভারেজ এবং মার্জিনাল মধ্যে সম্পর্কে। আচ্ছা, মনে করো মার্জিনাল প্রোডাক্ট এর পরিমাণ যদি অ্যাভারেজ প্রোডাক্টের চেয়ে বেশি হয় তাহলে অ্যাভারেজে প্রোডাকশন বাড়ে। মনে করো তুমি একজন একজন ক্রিকেট খেলোয়াড় সম্পর্কে চিন্তা করছো। সে অতীতে তার অ্যাভারেজ রান রেট হলো 30, কথার কথা। এখন নতুন একটা ম্যাচ থেকে তার সংগৃহীত রান মনে করো 40। এখন কি তার অ্যাভারেজ বাড়বে না কমবে? স্যার অ্যাভারেজ কমবে। আচ্ছা, আরেকবার বলি উদাহরণটা। একজন ব্যাটসম্যান যার অ্যাভারেজ রান হলো 30। এখন নতুন একটা ম্যাচ থেকে সংগৃহীত রান রান সংখ্যা 40। এতে করে তার অ্যাভারেজ বাড়বে না কমবে? স্যার বাড়বে। 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 কেন জানো? কারণ তার মার্জিনালটা অ্যাভারেজের চেয়ে বেশি। তার মার্জিনাল অ্যাভারেজের চেয়ে বেশি, সেজন্য অ্যাভারেজ বাড়বে। একইভাবে মার্জিনাল প্রোডাক্ট যদি অ্যাভারেজ প্রোডাক্টের চেয়ে বেশি হয় তাহলে অ্যাভারেজ প্রোডাক্ট বৃদ্ধি পাবে। আচ্ছা আসো এখন, ওই ব্যাটসম্যানের ব্যাটিং অ্যাভারেজ মানে অ্যাভারেজ রান আসলো মনে করো 38, কথার কথা। এর পরের 38 না বলে আরেকটু নিচে বলি, মনে করো 34 বেড়ে এখন তার অ্যাভারেজ, সরি, অ্যাভারেজ আসলো 34, কথার কথা। একটু আগে কত বলেছিলাম? তার অ্যাভারেজ ছিল 30, এখন হলো 34। আচ্ছা, নতুন আরেকটা ম্যাচ থেকে সংগৃহীত রান মনে করো 36। এখন তার অ্যাভারেজ বাড়বে না কমবে? তার অ্যাভারেজ বেড়ে বেড়ে 34 হলো। আরেকটা ম্যাচ থেকে সংগৃহীত রান 36। এখন তার অ্যাভারেজ বাড়বে না কমবে? স্যার বাড়বে। বাড়বে, কারণ এখনো তার মার্জিনাল অ্যাভারেজের চেয়ে বেশি আছে, যদিও মার্জিনাল কমেছে, তাই না? মার্জিনাল একটু আগে 40 বলেছিলাম, এখন তো বলছি 36। যদিও মার্জিনাল কমেছে কিন্তু অ্যাভারেজ বাড়বে, কারণ কি? মার্জিনালের পরিমাণটা অ্যাভারেজের চেয়ে বেশি আছে। ওকে, মনে করো একজন ব্যাটসম্যানের অ্যাভারেজ রান হলো 35, তারপরে নেক্সট ম্যাচ থেকে তার সংগৃহীত রান তাও 35। তার অ্যাভারেজ আগে সমান থেকে যাবে, তাই না? তার মানে সেখানে অ্যাভারেজ মার্জিনাল সমান, সেখানে অ্যাভারেজ ম্যাক্সিমাম। এরপরে মনে করো এরপরে আরেকটা ম্যাচ থেকে সংগৃহীত রান হলো 25, এতদিনকার অ্যাভারেজ 35। আরেকটা ম্যাচ থেকে সংগৃহীত রান 25, এখন তার অ্যাভারেজ বাড়বে না কমবে? কমবে। কেন? স্যার মার্জিনালটা কম। ইয়েস, মার্জিনাল অ্যাভারেজের কম, এই কারণে অ্যাভারেজ কমবে। এই তিনটা পয়েন্ট এখানে আছে, দেখছো? এই হলো অ্যাভারেজ এবং মার্জিনালের মধ্যে সম্পর্ক। এটা যদি আমি ডায়াগ্রাম দিয়ে দেখাই, কোন একটা ডায়াগ্রাম ফিট করতে পারে, তুমি ডায়াগ্রাম এইটা দেখো। এই ডায়াগ্রামে দেখো দুটো রেখা আছে, একটা হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্ট আর একটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। ওকে,
তো লেবার নিয়োগ যখন L2 পর্যন্ত হওয়া পর্যন্ত মার্জিনাল প্রোডাক্ট রেখাটার অবস্থান এভারেজ প্রোডাক্ট রেখার উপরে থাকে। লেবার নিয়োগ L2 হওয়া পর্যন্ত মার্জিনাল প্রোডাক্ট রেখার অবস্থান এভারেজ প্রোডাক্ট রেখার উপরে থাকে। তার মানে মার্জিনাল প্রোডাক্টের পরিমাণ এভারেজ প্রোডাক্টের চেয়ে বেশি, যার ফলে এভারেজ প্রোডাকশন বেড়েই চলছে। আমি আবার বলছি, তারপর তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করব। এবং এটা বুঝলে তোমার এই চ্যাপ্টারের অর্ধেক পড়া শেষ হয়ে যাবে, বাকি অর্ধেকটা খুব ইজি, ওটা তোমাদের আগে পড়ার সাথে মিলে যাবে বললে অসুবিধা হবে না। লেবার নিয়োগ বাড়তে বাড়তে L2 পর্যন্ত দেখা যাচ্ছে মার্জিনাল প্রোডাক্টের পরিমাণ এভারেজ প্রোডাক্টের চেয়ে বেশি আছে, যার ফলে এভারেজ প্রোডাক্ট বেড়েছে। এখানে লক্ষণীয় যে মার্জিনাল প্রোডাক্ট এমনকি কমলেও এভারেজ প্রোডাক্ট বাড়ছে, এমন ঘটনাও আছে না এখানে? আছে। কোন রেঞ্জে? L1 থেকে L2 তে যদিও মার্জিনাল প্রোডাক্ট কমছে, এভারেজ প্রোডাক্ট কিন্তু বাড়ছে। কেউ কারণটা বলতে পারো? এটা কি আমরা যে তিনটা সম্পর্কের কথা বলছি তার সাথে সাংঘর্ষিক? উত্তর হলো না। মার্জিনাল প্রোডাক্ট কমলেও মার্জিনালের পরিমাণ এভারেজের চেয়ে বেশি। তাই মার্জিনাল কমলেও এভারেজ বাড়ছে। এরপর দেখো, লেবার যখন L2 ক্রস করে তখন মার্জিনাল রেখাটার অবস্থান এভারেজের নিচে। তার মানে মার্জিনালের পরিমাণ কম এভারেজের তুলনায়, তাই এভারেজ কমে। আর এই পয়েন্টে এভারেজ হলো ম্যাক্সিমাম, সেখানে এভারেজ মার্জিনাল সমান। তোমরা ম্যাথের ছাত্র, সেজন্য আমি লম্ব দিকে ভূমি দিকে কি কি দেখিয়েছি একবার বলছি মাত্র, বেশিবার বলিনি, কিন্তু তোমরা বুঝে ফেলার কথা। কেউ একজন আনমিউট অবস্থা আছে, মিউট করে রাখো। আমি যখন আনমিউট করতে বলবো তখন আনমিউট করবো, অন্যথা মিউট থাকবে। শামসুন নাহার, তুমি হাত তুলেছো, কিছু বলবা? বলো। সামারুন নাহার বোধহয়। স্যার এখানে হ্যাঁ বল। অ্যাভারেজ পয়েন্ট আর এমপিপি এর যে ইন্টারসেকশন পয়েন্টটা, এটাকে হ্যাঁ কি আমরা ম্যাক্সিমাম পয়েন্ট ধরছি? হ্যাঁ, এখানে এভারেজ প্রোডাক্ট ম্যাক্সিমাম। ওই ইন্টারসেকশন পয়েন্টটাতে? হ্যাঁ, এখানে এভারেজ প্রোডাক্ট ম্যাক্সিমাম, এবং সেখানে এভারেজ এবং মার্জিনাল সমান। আমরা এভারেজ মার্জিনাল মেজার করি কোন অ্যাক্সিসে? ভার্টিক্যাল অ্যাক্সিসে, তাই না? লম্ব অক্ষে। জি লম্ব স্যার। অক্ষে এভারেজ মার্জিনাল মেজার করি। এই পয়েন্টে এভারেজ এবং মার্জিনাল সমান, আর এই পয়েন্টে এভারেজটা ম্যাক্সিমাম। কিন্তু এখানে কি মার্জিনাল ম্যাক্সিমাম? না এই স্যার। পয়েন্ট না, মার্জিনাল ম্যাক্সিমাম এখানে, কিন্তু এভারেজ ম্যাক্সিমাম এখানে। আর এভারেজ যেখানে ম্যাক্সিমাম সেখানে কি হয় তোমাদেরকে আগে বলেছিলাম, এভারেজ যেখানে ম্যাক্সিমাম সেখানে এভারেজ এবং মার্জিনাল সমান। at maximum of average product equal to marginal product. সামারুন, তুমি বুঝেছো? তোমার নামটা জি স্যার। আমি ঠিক মতো বলেছি? ইয়েস স্যার। হুম। আচ্ছা, এবার তুমি খুব ভালোভাবে বুঝেছো বলে আমি তোমার কাছ থেকে একটু প্রশ্ন করব, এই কারণে যে যাতে অন্যরা তোমার কাছ থেকে বুঝে নিতে পারে। এই ডায়াগ্রামে তিনটি এভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্টের মধ্যকার রিলেশন সম্পর্কিত তিনটি পয়েন্ট বলেছে। বলো তো কি কি? এক Yes. নাম্বার পয়েন্ট কি? If marginal product is less than greater than average product, then average product বাড়বে। আর রাইট। আর average product যখন তার ম্যাক্সিমাম পয়েন্টে থাকবে, ওই পয়েন্টটাতে average product আর marginal product সেম হবে। ইয়েস। আর থার্ড পয়েন্ট, মার্জিনাল প্রোডাক্ট যদি অ্যাভারেজ প্রোডাক্টের চেয়ে কম হয় তাহলে অ্যাভারেজ প্রোডাক্ট কমবে। অসাধারণ বলেছো। এবার তোমাকে একটু প্রশ্ন করি, আর একটু অ্যাডভান্সড। এই ডায়াগ্রামে কতক্ষণ পর্যন্ত
কোন রেঞ্জ পর্যন্ত অ্যাভারেজ প্রোডাক্ট বাড়ছে? L2 পয়েন্ট পর্যন্ত। ভেরি গুড। এরপরের প্রশ্ন, তুমি কি মনে করো অ্যাভারেজ প্রোডাক্ট বাড়ার জন্য মার্জিনাল প্রোডাক্টকে নেসেসারিলি বাড়তেই হবে? So not necessarily. ভেরি গুড। যেমন এই ডায়াগ্রামে তার একটা রিফ্লেকশন আছে, বলো। এমনকি Um, মার্জিনাল প্রোডাক্ট কমলেও অ্যাভারেজ প্রোডাক্ট বাড়ছে, এমন একটা স্যার এই অংশ। L1 পয়েন্ট থেকে L2 পয়েন্টে মার্জিনাল ভেরি পয়েন্ট গুড। কমলেও, যেহেতু মার্জিনাল পয়েন্টের ইয়ে কোয়ান্টিটিটা অ্যাভারেজ পয়েন্টের চেয়ে বেশি, এজন্য অ্যাভারেজ পয়েন্টটা বাড়ছে। বেড়ে গেছে, অসাধারণ বলেছো। আর সর্বশেষ প্রশ্ন তোমাকে, অ্যাভারেজ প্রোডাক্ট কমে কখন? স্যার যখন মার্জিনাল প্রোডাক্টের কোয়ান্টিটি অ্যাভারেজ প্রোডাক্টের চেয়ে কম হয়, তখন অ্যাভারেজ প্রোডাক্টটা কমতে থাকে। অসাধারণ বলেছো। এবং এই ডায়াগ্রামে সেটা কোথায়? স্যার এটা L2 পয়েন্ট থেকে L ডান পয়েন্ট দিকে। পর্যন্ত। হ্যাঁ, জি। L2 পয়েন্ট থেকে ডান দিকে। মার্জিনাল প্রোডাক্টের অবস্থান অ্যাভারেজ প্রোডাক্টের নিচে আসছে, অ্যাভারেজ প্রোডাক্ট কমছে। অসাধারণ বলেছো সামারুন। আমি যদিও তোমাকে চিনতে পারছি না, কারণ হলো ক্লাসে হয়তো বা বলো না, বুঝো। যাই হোক, অ্যাভারেজ প্রোডাক্ট মার্জিনাল প্রোডাক্টের মধ্যে সম্পর্কটা ও ঠিক মতো বুঝছে, অন্যরা তার সাথে কথা বলবো। আমি আমার ধারণা 90% ছেলে মেয়ে বুঝছো। আমি একটা বড় অংশ বাদ দিয়ে আইসো কোয়ান্ট এবং আইসো কস্ট সম্পর্কে একটু পড়াবো, তারপরে ক্লাস শেষ করবো। আইসো, আইসো মানে ইকুয়াল, কোয়ান্ট মানে কোয়ান্টিটি, তাহলে আইসো কোয়ান্ট মানে ইকুয়াল কোয়ান্টিটি। আইসো কোয়ান্ট কাকে বলে? আইসো কোয়ান্ট হলো এমন একটা রেখা যে রেখার প্রত্যেক পয়েন্টে কোয়ান্টিটি সমান, যে রেখার প্রত্যেক পয়েন্টে কোয়ান্টিটি অফ আউটপুট সমান, কিন্তু ক্যাপিটাল এবং লেবারের কম্বিনেশন ভিন্ন। ওই ইনডিফারেন্স কার্ভের মতো। ইনডিফারেন্স কার্ভের ক্ষেত্রে ইউটিলিটি ছিল সমান, আর এখানে হলো আউটপুটের পরিমাণ সমান। ইনডিফারেন্স কার্ভে পেলে দুইটা দ্রব্যের ভোগ বলতাম, আর এখানে দুটো উপকরণ, ক্যাপিটাল এবং লেবার। তাহলে বলো দেখি, আইসো কোয়ান্ট কাকে বলে? আইসো কোয়ান্ট হলো এমন একটা রেখা যে রেখার প্রত্যেক পয়েন্টে কোয়ান্টিটি অফ আউটপুট বা উৎপাদনের পরিমাণ সমান, কিন্তু ক্যাপিটাল এবং লেবারের কম্বিনেশন গুলো ভিন্ন। ওটাকে বলা হয় আইসো কোয়ান্ট। আমি কি সামারুন ছাড়া আর একজনের কাছ থেকে জানতে চাইবো আইসো কোয়ান্ট কাকে বলে বাংলা বলবা? এই ছেলে মেয়ে কথা বলো, আরেকজন বলো আইসো কোয়ান্ট কাকে বলে? সম উৎপাদন রেখা, সমান উৎপাদন, সকল পয়েন্ট উৎপাদন সমান। আচ্ছা সামারুন, তুমি বলো দেখি, তোমরা কি ডিসকানেক্টেড নাকি আমি শুনি। আইসো কোয়ান্ট কাকে বলে? স্যার আইসোকোয়ান্ট এমন একটা রেখা হুম, যেখানে প্রত্যেক পয়েন্টে প্রত্যেক পয়েন্টে ইয়ে উৎপাদনের ক্যাপিটাল, পরিমাণ সমান, সরি উৎপাদনের স্যার, পরিমাণ সমান, উৎপাদনের পরিমাণটা সমান থাকবে, কিন্তু ওই ক্যাপিটাল আর লেবারের লেবারের কম্বিনেশন গুলো ভিন্ন। কম্বিনেশনটা ভিন্ন হবে। এই দেখো, এই ডায়াগ্রাম দেখো, এখানে হরাইজন্টাল এক্সিসে আমরা লেবার মেজার করছি, ভার্টিক্যাল এক্সিসে ক্যাপিটাল মেজার করছি। এ এমন একটা পয়েন্ট যেখানে ক্যাপিটালের পরিমাণ OK1, লেবারের পরিমাণ OL1। বি এমন একটা পয়েন্ট যেখানে ক্যাপিটালের পরিমাণ কম, লেবারের পরিমাণ বেশি, কিন্তু এ এবং বি দুটো পয়েন্টে টোটাল প্রোডাকশন সমান। এই জাতীয় পয়েন্টগুলো জয়েন করে যে রেখা পাওয়া যাবে সেটিকে বলা হয় আইসোকোয়ান্ট। তাহলে আইসোকোয়ান্ট কাকে বলে? যে রেখার প্রত্যেক পয়েন্টে কোয়ান্টিটি অফ আউটপুট সমান, কিন্তু ক্যাপিটাল লেবারের কম্বিনেশন ভিন্ন, এটাকে বলা হয় আইসোকোয়ান্ট, সমান উৎপাদন রেখা। আইসোকোয়ান্টের চারটা প্রপার্টি কিসের মতো? ইনডিফারেন্স কার্ভের মতো। যারা ইনডিফারেন্স কার্ভে ক্লাস করেছো সম্ভবত খুব অল্প সংখ্যক ছেলে মেয়ে করছে, আমি খুবই কষ্ট পেয়েছি। প্রপার্টিজ অফ আইসোকোয়ান্ট, সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য কি কি? চারটা। রেখাটা ডাউনওয়ার্ড স্লোপিং, তারা কনভেক্স টু দ্য অরিজিন, একটা একটাকে ছেদ করে না, এবং হায়ার আইসোকোয়ান্টে আউটপুট বেশি। এই চারটা বৈশিষ্ট্য। আইসোকোয়ান্টে কয়টা বৈশিষ্ট্য? চারটা। এক, ডাউনওয়ার্ড স্লোপিং। দুই, কনভেক্স টু দ্য অরিজিন। তিন, একটা একটাকে ছেদ করে না। চার, হায়ার আইসোকোয়ান্টে
আউটপুট বেশি। এই 4টা প্রপার্টি আইসো কোয়ান্টের। ক্লিয়ার? আচ্ছা, এগুলো বাদ দিয়ে গিয়ে আহ সরাসরি চলে যাব আইসো কস্ট কাকে বলে। হোয়াট ইজ আইসো কস্ট? আইসো কোয়ান্টের মতোই, জাস্ট আইসো কোয়ান্টের ক্ষেত্রে কোয়ান্টিটি অফ আউটপুট সমান, আর আইসো কস্টের বলা হলো কস্টের পরিমাণ সমান। আইসো কস্ট রেখার প্রত্যেক পয়েন্টে কস্ট অফ প্রোডাকশন সমান, কিন্তু ক্যাপিটাল এবং লেবারের কম্বিনেশন ভিন্ন। ক্লিয়ার? আইসো কস্টের ক্ষেত্রে প্রত্যেক পয়েন্টে কস্টের পরিমাণ সমান, কিন্তু ক্যাপিটাল লেবারের কম্বিনেশন ভিন্ন। ওই তোমরা যেটা কনজিউমার থিওরিতে বাজেট লাইন পড়েছো সেটার মতো। অনুমান করতে বললাম তো, shit. অনুমান করতে বললাম তোমার কস্ট হলো 500। মনে করো উৎপাদক 500 টাকা খরচ করতে চায় এবং সে ক্যাপিটাল এবং লেবার কিনবে। 1 ইউনিট লেবারের দাম 20 টাকা, 1 ইউনিট ক্যাপিটালের দাম 50 টাকা। সে যদি পুরা টাকা লেবারের জন্য ব্যয় করে তাহলে সে কত ইউনিট লেবার পাবে? প্রতি ইউনিট লেবারের দাম যদি 20 টাকা হয়, সে যদি পুরো টাকা লেবারের জন্য ব্যয় করে কত ইউনিট লেবার পাবে? একটা ছেলে মেয়ে কত বলো? 25। 25 ইউনিট। যখন সে 25 ইউনিট লেবার কিনে তখন কোনো ক্যাপিটাল কিনতে পারে না। এবার আসো, মনে করো ক্যাপিটালের প্রতি ইউনিটের দাম 50 টাকা। সে যদি পুরা টাকা ক্যাপিটালের জন্য স্পেন্ড করে তাহলে কত ইউনিট ক্যাপিটাল কিনতে পারবে? 10। 10। যদি 10 ইউনিট ক্যাপিটাল কিনে তাহলে কি কোনো লেবার কিনতে পারবে? হ্যাঁ স্যার। পারবে না। সেই পয়েন্ট হলো এ, আর আগের পয়েন্টটা হলো বি। এ এবং বি এসব পয়েন্ট জয়েন করে যে রেখা পাওয়া যাবে সেটাকে বলা হয় আইসো কস্ট। আইসো মানে ইকুয়াল, কস্ট মানে খরচ। ইকুয়াল কস্ট, সমান খরচ রেখা। যে রেখার প্রত্যেক পয়েন্টে খরচের পরিমাণ সমান কিন্তু ক্যাপিটাল লেবারের কম্বিনেশন গুলো ভিন্ন, সেটাকে বলা হয় আইসো কস্ট। একটা ইকুয়েশন দিয়েছে আইসো কস্টের। এই ইকুয়েশন উৎপত্তি তোমরা সহজে বুঝবা। মনে করো ক্যাপিটাল কিনে কে ইউনিট, 1 একক ক্যাপিটালের দাম যদি পি কে হয় তাহলে কে একক ক্যাপিটালের দাম কত হবে? কে ইন্টু পি কে। 1 একক লেবারের দাম যদি পিএল হয় তাহলে এল একক লেবারের দাম এল ইন্টু পিএল। এটা হলো লেবারের জন্য খরচ, এটা হলো ক্যাপিটালের জন্য খরচ। এই দুটো খরচ অ্যাড করলে যা পাবো সেটা হলো টোটাল খরচ, এবং সেটি হচ্ছে আইসো কস্টের ইকুয়েশন। আইসো কস্টের ইকুয়েশনটা দেখে তুমি বুঝতে পারো এটি একটি লিনিয়ার ফাংশন। লিনিয়ার ইকুয়েশন হওয়ার কারণে রেখাটা দেখতে স্ট্রেট লাইন। ওকে, এবার আইসো কোয়ান্ট এবং আইসো কস্ট ব্যবহার করে আমরা উৎপাদকের ভারসাম্য ব্যাখ্যা করব। একজন প্রডিউসার ইকুইলিব্রিয়াম অর্জন করার জন্য সে চেষ্টা করবে একটা নির্দিষ্ট পরিমাণ আউটপুট প্রডিউস করার জন্য সব থেকে কম খরচে উৎপাদন করতে পারে। একজন প্রডিউসার তখনই ভারসাম্য অর্জন করে যদি সে নির্দিষ্ট পরিমাণ আউটপুট প্রডিউস করার জন্য সব থেকে কম খরচে যদি প্রডিউস করতে পারে তাহলে সে ইকুইলিব্রিয়াম অর্জন করে। একজন প্রডিউসার কখন ইকুইলিব্রিয়াম অর্জন করে বলো? আমি যেটা বলেছি বলো। একজন, শোনা যাচ্ছে মাহির? হ্যাঁ, একজন প্রডিউসার তখনই ইকুইলিব্রিয়ামে যায় বা অর্জন করে যদি সে নির্দিষ্ট পরিমাণ আউটপুট সব থেকে কম খরচে প্রডিউস করতে পারে। এ সব থেকে কম খরচ, এজন্য এটাকে বলে লিস্ট কস্ট ফ্যাক্টর কম্বিনেশন। এটা একটু পরে বুঝবা। আমি এই ডায়াগ্রামে 3টা আইসো কস্ট রেখা আঁকলাম, C1, C2 এবং C3। কয়টি আইসো কস্ট? 3টি। কি কি? C1, এটা এই সরল রেখাটা C1, এটা C2, এটা C3। এই 3টি আইসো কস্ট রেখা এঁকেছে।
আর একটি মাত্র আইসোকোয়ান্ট রেখা বঙ্গবল্টু নাম দিয়ে কে জানে একজন ঢুকছ, সে মিউজিক চালাই দিচ্ছে। আচ্ছা, C1 C2 এবং C3 তিনটি আইসোকস্ট রেখা আঁকা হয়েছে এখানে। আর একটি আইসোকোয়ান্ট রেখা আঁকলাম। আইসোকোয়ান্ট রেখা কোনটা এখানে? বাঁকা যেটা, ওটা কনভেক্স যেটা, সেটা আইসোকোয়ান্ট। দেখো, এ- যে আইসোকোয়ান্টটা আঁকলাম, এই আইসোকোয়ান্টের প্রত্যেক পয়েন্টে কি আউটপুটের পরিমাণ সমান কিনা? ডি পয়েন্টে আউটপুট যা, মাউসকে নাই সাথে, ডি পয়েন্টে আউটপুট যা, ই পয়েন্টে আউটপুট সেম। তারপরে আরেকটা পয়েন্ট আছে যেখানে আউটপুট সমান, বলতে পারবো আরেকটা পয়েন্ট কোনটা? স্যার এফ পয়েন্টে। এফ। এফ পয়েন্ট, সঠিক বলেছ। আমি আরেকজন ছাত্রী পেয়েছি, থ্যাংক ইউ লুবানা, তুমি ঠিক বলেছ। ডি অথবা এফ অথবা ই, তিনটি পয়েন্টে আউটপুটের পরিমাণ সেম। এই সেম আউটপুট প্রডিউস করার জন্য সব থেকে কম খরচ হবে কোন পয়েন্টে? ই পয়েন্টে। এই পয়েন্টে। কারণ এই পয়েন্ট হলো C2, যে আইসোকস্ট রেখা আছে ওইটার সাথে, হোয়ারেজ ডি কিংবা এফ পয়েন্ট গুলো হলো C3 আইসোকস্ট রেখার উপরে। এখান থেকে আমরা বুঝতে পারি ই হলো প্রডিউসার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। কেন? কারণ একই পরিমাণ আউটপুট সে প্রডিউস করতে পারে সব থেকে কম খরচে। এই পয়েন্টের বৈশিষ্ট্যটা কি? এই পয়েন্টে আইসোকস্ট এবং আইসোকোয়ান্ট তারা একটা আরেকটার সাথে ট্যানজেন্ট। এই পয়েন্টে আইসোকস্ট এবং আইসোকোয়ান্ট এরা একটি অন্যটির সাথে ট্যানজেন্ট। এবং এই পয়েন্টে আইসোকোয়ান্ট রেখাটা কনভেক্স টু দ্য অরিজিন। এগুলো হলো ইকুইলিব্রিয়াম কন্ডিশন। আমি যদি রেখাটাকে ডায়াগ্রামকে করে ফেলি, লেস মেসি করি, কম মেসি করার জন্য আমি শুধুমাত্র আইসোকোয়ান্ট আর আইসোকস্ট রেখাটা আঁকলাম। ই হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যে পয়েন্টে প্রডিউসার নির্দিষ্ট পরিমাণ আউটপুট প্রডিউস করতে পারে সব থেকে কম খরচ। এই পয়েন্টে লেবারের পরিমাণ ও থেকে এল স্টার, ক্যাপিটালের পরিমাণ ও থেকে কে স্টার। তো তোমার পরীক্ষায় প্রডিউসার ইকুইলিব্রিয়াম ব্যাখ্যা করতে যদি বলি আইসোকোয়ান্ট এবং আইসোকস্ট ব্যবহার করে, তুমি এভাবে বলবা যে একটা চিত্র আঁকলাম, না প্রথমে প্রডিউসার ইকুইলিব্রিয়াম কি সেটা বুঝাবা। উত্তর হলো প্রডিউসার তখনই ইকুইলিব্রিয়াম অর্জন করে যদি সে নির্দিষ্ট পরিমাণ আউটপুট প্রডিউস করতে পারে সব থেকে কম খরচে। চিত্রের তিনটি খরচ রেখা আঁকা হলো, C1 C2 এবং C3। তোর মধ্যে C1 এ খরচ সবচেয়ে কম, C2 তে তার চেয়ে একটু বেশি, C3 তে খরচ সবচেয়ে বেশি। একটি আইসোকোয়ান্ট রেখা আঁকা হলো যেটির প্রত্যেক পয়েন্টে উৎপাদনের পরিমাণ সমান। এখানে অনেক বাচ্চা কাচ্চা কান্না শোনা যাচ্ছে বাইরে। আইসোকোয়ান্ট রেখাটা তিনটি পয়েন্ট যথাক্রমে ডি, ই এবং এফ, প্রত্যেক পয়েন্টে উৎপাদনের পরিমাণ সমান। ডি, ই এবং এফ প্রত্যেক পয়েন্ট উৎপাদনের পরিমাণ সমান, কিন্তু ডি অথবা এফ পয়েন্টের তুলনায় ই পয়েন্টে খরচের পরিমাণ কম। এবং ই হলো ওই পয়েন্ট যে পয়েন্টে সব থেকে কম খরচে নির্দিষ্ট পরিমাণ আউটপুট আমরা প্রডিউস করতে পারি। নির্দিষ্ট পরিমাণ আউটপুটকে এখানে কি চিহ্ন দ্বারা দেখিয়েছে, কেউ বলতে পারো? কিউ নট, ওই কিউর পাশে যে জিরো, কিউ নট, এটা তুমি 500 ইউনিট মনে করো, এই নির্দিষ্ট পরিমাণ আউটপুট প্রডিউস করতে পারে সব থেকে কম খরচে। আর ই হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট ইতে লেবারের পরিমাণ ওএল স্টার, ক্যাপিটালের পরিমাণ ওকে স্টার, ইহাই প্রডিউসারের ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ঠিক এই অবস্থায় মনে করো প্রডিউসার খরচের পরিমাণ বাড়াতে চাইলো। ঠিক এই পরিস্থিতিতে প্রডিউসার খরচ বাড়ালো। খরচ বাড়ালে আইসোকস্ট রেখাটা ডান দিকে শিফট করবে। কি বলেছে? যদি প্রডিউসার বাজেট বাড়ায়, মানে উৎপাদনের খরচ বৃদ্ধি করে, তাহলে
আইসোকস্ট রেখাটা ডান দিকে নতুন আরেকটা পাওয়া যাবে, নিশ্চয় একটা আইসোকোয়ান্ট পাওয়া যাবে। আইসোকোয়ান্ট এবং আইসোকস্টে কতগুলো ট্যানজেন্সি পয়েন্ট ইকুইলিব্রিয়াম হবে। যেমন এখানে কয়টা ইকুইলিব্রিয়াম পয়েন্ট আছে? স্যার তিনটা, কি কি? স্যার E1, E2 আর E3। এর তিনটা পয়েন্ট বা এই জাতীয় পয়েন্ট, শত শত পয়েন্ট জয়েন করে যে রেখাটা পাওয়া যাবে, ওই রেখার নাম হলো এক্সপানশন পাথ বা সম্প্রসারণ পথ। A participant has requested captions for this meeting. Why? What do you mean by caption? A participant has requested captions for this meeting. তোমরা কি বোঝো এটা মিনিং কি? আমার এখানে কোনো স্যার স্ট্রেঞ্জার ঢুকেছে? হ্যাঁ, কেউ বলো। একজন হয়তো সাবটাইটেল চাইতেছে, হ্যাঁ, কি চাচ্ছে? কথার সাথে সাথে নিচে লেখা উঠবে এরকম চাইতেছে কেউ। ভুলে কিছু হয় তাতে কন্টিনিউ করেন। যাই হোক, আমি ওটা এই মুহূর্তে আমার একটা সীমাবদ্ধতা আছে, আমি এক জায়গায় এসেছি, তোমাদের ক্লাসটা যেন মিস না হয় সেজন্য আমি একটা অড প্লেস থেকে ক্লাস নিচ্ছি। আমার সাথে যে মাউস ব্যবহার করতে পারতাম সেটা নাই। যাই হোক, এর মধ্যেও আমি আশা করছি তোমরা বুঝবে। আহ এখানে তিনটি ইকুইলিব্রিয়াম পয়েন্ট E1, E2 এবং E3, এসব পয়েন্ট জয়েন করে যেটাকে পাওয়া যায় সেটা এক্সপানশন পাথ। এবং অ্যাকচুয়ালি লেসন শেষ, আমি যা যা পড়ানোর প্ল্যান করেছি এই চ্যাপ্টারে পড়াটা শেষ। এরপর একটা ক্লাস নিব, সেখানে কস্ট নিয়ে আলোচনা করবো, আরেকটা ক্লাস নিয়ে মার্কেট নিয়ে আলোচনা করে পড়া শেষ হয়ে যাবে। এরকম 45 মিনিটস এর ক্লাস, ইট উইল নট বি ভেরি, আই মিন, লং ডিউরেশন ক্লাস, ইট উইল বি অফ শর্ট ডিউরেশন ক্লাস। কি কি পড়লে আমি রিভিউ করে দিই। সামারি, প্রোডাকশন ফাংশন কি এটা পড়েছে, টোটাল প্রোডাক্ট কি পড়েছে, অ্যাভারেজ প্রোডাক্ট কি, মার্জিনাল প্রোডাক্ট কি, তারপর অ্যাভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্টের মধ্যে সম্পর্ক কি, এরপরে আইসোকোয়ান্ট কাকে বলে, আইসোকোয়ান্টে কয়টা বৈশিষ্ট্য, এরপরে পড়েছে আইসোকস্ট কি, আইসোকস্ট কিভাবে পাওয়া যায়, তারপরে পড়েছে প্রডিউসারের ইকুইলিব্রিয়াম, এরপরে এক্সপানশন পাথ। শেষ। তোমরা আমার সাথে সাথে কথা বলেছ, সামানুর, বসেলু বাবা, আরেকজন বলো কি কি পড়ালাম আজকে? কি রে বাবা, কি কি পড়ালাম তাও বলতে পারবো না? নাসিম, আচ্ছা নাসিম, নাসিম কই? তোমার মনে হয় আমাকে শুনছো না। লুবাবা, আমাকে শোনো? আচ্ছা, সামারুন, আমাকে শোনো? ইয়েস স্যার। বলো দেখি আজকে কি কি পড়ালাম, কি কি আলোচনা করলাম? স্যার প্রোডাকশন কস্ট, টোটাল কস্ট, and average product and marginal product. Then, sorry, টপিকটা মনে পড়ছে না। ক্যাপিটাল আর লেবার রিলেশন উইথ আইসো কস্ট and isoquant, and then expansion path. And তার আগে প্রডিউসার ইকুইলিব্রিয়াম, মানে Yes. শেষ এই পড়িয়েছি। শুরুতে প্রোডাকশন ফাংশন কি সেটা বলছি, তারপর টোটাল প্রোডাক্ট, অ্যাভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট, এরপরে অ্যাভারেজ প্রোডাক্ট মার্জিনাল প্রোডাক্টের রিলেশন, তারপরে আইসোকোয়ান্ট, আইসোকস্ট, এগুলো ব্যবহার করে প্রডিউসার ইকুইলিব্রিয়াম, এরপর এরপরে প্রডিউসার ইকুইলিব্রিয়াম শেষ করে তারপরে পড়ানো হলো এক্সপানশন পাথ। আমার ধারণা ফিজিক্যাল ক্লাসের তুলনায় এই ক্লাস তোমরা ইকুয়ালি বুঝেছ। আমার এই কমেন্টটা কি ঠিক? জি স্যার, ঠিক আছে। বুঝছি। পার্সোনালি আমি বুঝেছি। কি বললে?
স্যার বুঝছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা যেহেতু রেকর্ডিং হয়েছে, আমি রেকর্ডিংটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তোমাদের জন্য কোনো গুগল ক্লাসরুম করেছিলাম? স্যার করেননি। করিনি, তাহলে হোয়াটসঅ্যাপে দিলেও তো চলবে, তাই না? জি ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এ পর্যন্ত, আবার কালকে আহ, আমি একটা সময় দিনে দিনে তো পারবো, তাই না? দিনে সকাল 9টা 10টার দিকে পারবে? 10টা 11টার দিকে? স্যার আগামীকাল আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স ক্লাস টেস্ট হতে পারে, সো এটার উপর ডিপেন্ড ওকে, করে। আমি তাহলে হ্যাপি হব। ডিসক্রিট ম্যাথমেটিক্স এর ক্লাস টেস্টটা শেষ করে আমাকে ডাকবা, আমি ওখানে গিয়ে একটা ক্লাস নিয়ে আসবো তোমাদের। ওকে, জি স্যার। হ্যালো, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাস শেষ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।